আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি ফাহমিদা সালাম। জ্বালানি নিয়ে চলমান সংকটের মাঝে বাড়তি দামে কিনতে হচ্ছে তেল। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। একদিকে বাড়তি দাম, অন্যদিকে দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগ আরও বেড়েছে গাড়ির মালিক ও চালকদের। এদিকে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পরেও কমছে না দীর্ঘ লাইন। তবে বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ না হওয়ায় অসন্তোষ বাস চালকদের। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল, প্রাইভেট কার চালকদের তেলের জন্য অপেক্ষা শেষ হচ্ছে না। পেট্রোলিয়াম কর্পোরেশন তেলের সরবরাহ বাড়ালেও সংকট কাটছে না। এতে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনই বাড়ছে ভোগান্তি। প্রাইস বাড়ার পরেও যে সিরিয়ালটা ধরতে হচ্ছে বা ধকলটা যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য অনেক বেশি পেইনফুল হয়ে যাচ্ছে। ফুয়েল পাস করার পরেও ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেওয়া লাগতেছে। তেলের দাম বাড়তে কিন্তু আমাদের ভোগান্তি তো কমতেছে। তেলের দাম বৃদ্ধি করছে, কিন্তু সরকার বৃদ্ধি করছে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। এই লাইনেই নিতেছি, তাহলে আমাদের বৃদ্ধি করে লাভটা হলো কি? এদিকে বাড়তি দামে তেল কিনতে হলেও বাস ভাড়া বাড়তি না পাওয়ায় ক্ষোভ বাড়ছে চালকদের। আসাদকে লাইন দিছি রাত 9টায়, সকাল 10টা পর্যন্ত আমার রাখতে কইতাছে আর তেল নাই। 7,500 টাকা তেল নিছি, আপনার 700 টাকা দিছি বেশি। কোনটা এটা আলাদা আলাদা, আর আপনার লিটার তো 115 টাকা নিছি, কথা বলছেন? যদি এইভাবে হয় ভাই, গাড়ি লাগে অনেক লস, খুব লস ভাই। তেলের তো 15 টাকা করে তেলের লিটারে বাড়ছে, ভাড়ার মধ্যে কোনো বাড়ে না। রাস্তিতে চাইলে মারবো দুইটা, 5 টাকা বেশি চাইলে ভাড়া বেশি, 5 টাকা। এমন সংকটে সরকার সরবরাহ বাড়ালেও কমছে না ভোগান্তি। সকলের চাওয়া দ্রুতই সমাধান হবে এমন সংকটের। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন পরিবহন মালিকরা। 15% ডিজেলের দাম বৃদ্ধিতে 40% খরচ বাড়ার দাবি করে বাস রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য ব্যয় মিলিয়ে 112% ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন তারা। তবে বিশেষজ্ঞদের মতে ঊর্ধ্বগতির জীবনযাত্রায় নতুন করে পরিবহন ব্যয় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে। এদিকে সরকারি ঘোষণা ছাড়াই বাড়তি ভাড়া নিচ্ছে কোনো কোনো বাস। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। আগে আসছি 30 টাকা, এখন নেই 40 টাকা ভাড়া কইতাছে, 40 টাকা দিতে হইব। আমি 30 টাকা করে দিই না। এভাবেই বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করছিলেন যাত্রাবাড়ি রোডের এই যাত্রী, যদিও বিষয়টি অস্বীকার করেন কন্ট্রাক্টর। আমার চারের ভাড়া 35 টাকা, তো আমি চারের ভাড়া দিতে বলছি যে ভাই আমার চারের ভাড়া দেন, আমার 35 টাকা বা 35 টাকা আমার দেন। তার মতো বাড়তি ভাড়া না নেওয়ার দাবি অন্যান্য চালকদেরও। তবে ভাড়া বাড়ানোর বিকল্প নেই বলছেন তারা। ভাড়া না বাড়ালে গাড়ি চালায় এমনি তো পাই না, আরো তো অবস্থা খারাপ। সামান্য কিছু বাড়লে আমরা একটু চলতে পারি আর কি। কিলোতে তো মনে করেন 1 টাকা বাড়লেই চলবে। কিন্তু ভাড়া বাড়লে বাড়তি চাপ বাড়বে জানিয়ে যাত্রীরা বলছেন, নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার খরচের ঊর্ধ্বগতিতে এমনিতেই হিমশিমে তারা। যারা বড় ব্যবসায়ী, বড় বিজনেসম্যান, তারা তো কোনো লাভবান, তাদের কোনো সমস্যা নাই। এই ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। আমরা কয় টাকা বেতন পাই? অনেকে মনে হয় যে বেসরকারি চাকরি করে, অনেকে সরকারি চাকরি করে। সবাই মনে হয় যে সবকিছু একটা সমাজের সাথে মিল রেখে কিন্তু বাজার ঊর্ধ্বগতিতে যাওয়া উচিত। এদিকে ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়ার পরপরই প্রতি কিলোমিটারে 2 টাকা 3.8 ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন বাস মালিকরা। এতে রাজধানীতে প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়াবে 4 টাকা 8.3 এবং দূরপাল্লায় 4 টাকা 5 এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও বাস মালিক নেতারা বলছেন, গাড়ির নিজস্ব মূল্য ও রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে এই দাবি জানানো হয়েছে। এর মধ্যে শুধু তেল খরচের জন্য ভাড়া যোগ করা হয়েছে 0.98 পয়সা। তবে এই মুহূর্তে অন্যান্য খরচ যোগ করা ঠিক হবে না জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া নির্ধারণে সরকারের মূল্য নির্ধারণ কমিটিকে চুলচেরা বিশ্লেষণ দরকার। 1 লিটার তেলে প্রায় 3.25 কিলোমিটার রান করতে পারে এবং 52 সিটের যদি আসন ধরেন, তো সেইখানে শুধু যদি তেলের দাম বাড়ানো, আমরা যদি ওইটাকে বিবেচনায় নেই, তেলের দাম বৃদ্ধি তার সাথে আমি ভাড়া সমন্বয় করতে যাচ্ছি, তাহলে আমার ধারণা এখানে 20-25 পয়সা বেশি বাড়ানো আসলে সুযোগ নেই। এখন তেলের দাম বেড়েছে, সমন্বয়টা আসলে তেল ভিত্তিকই করা উচিত। এ সময় গণহারে ভাড়া না বাড়ানোর তাগিদ দিয়ে এই বিশেষজ্ঞ বলেন, নাগরিকদের জন্য পরিবহন ব্যয় কমাতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। মেগা সিটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে এনরিচ একটা পাবলিক ট্রান্সপোর্ট থাকবে, সমৃদ্ধ, সেটা ব্যাকবোন হিসেবে থাকবে শহরের, যাতে করে আমার যাতায়াতের খরচটা কম থাকে। পাবলিক ট্রান্সপোর্টটা সরকার সবসময় এটা সমৃদ্ধ করতে চায়, যাতে করে এটা মানুষের যে আয় তার সাথে একটা সঙ্গতিপূর্ণ হয়। বাস ভাড়া প্রতি কিলোমিটারে 15 পয়সার বেশি বাড়ানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতি। 15 টাকা বাড়ছে,
15 পয়সা বাড়বে, আমরা বাড়াই দেবো, অসুবিধা নাই তো। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। আজ থেকে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল বিচার কার্যক্রম শুরু হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানির সাশ্রয়ে গত সোমবার সপ্তাহে 2 দিন বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। যদিও একে বিচারের নামে প্রহসন এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত দাবি করে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। তবে অ্যাটর্নি জেনারেল মনে করেন বর্তমান প্রেক্ষাপটে বরং এটি বিচার বিভাগের ইতিবাচক সিদ্ধান্ত। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনা করবে সুপ্রিম কোর্ট। গত 20 এপ্রিল এমন নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। একে সময়োপযোগী সিদ্ধান্ত উল্লেখ করে ভার্চুয়াল আদালতে বিচার কাজ পরিচালনায় কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। বেশ কয়েকটি মামলা ডিসপোজাল আমি দেখেছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা যে আদালত পরিচালনা করছি, আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা বোধ করিনি। তিনি আরো বলেন, ভার্চুয়াল আদালত দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত নয়, সাময়িক পন্থা। জ্বালানি সংকট কেটে গেলেই স্বাভাবিক হয়ে যাবে। এটি একটি সাময়িক ব্যবস্থা। তারপরে আমার বিশ্বাস যে তিনি এটা রিভিউ করে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার যে রেওয়াজ এবং রীতি আমাদের দেশে, সেটি আসলে সেদিকে আমরা ফিরে যেতে পারবো বলে আমি আশা করি। এদিকে ভার্চুয়াল বিচার কাজের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার থেকে বিক্ষোভ করছে আইনজীবীদের একাংশ। তাদের দাবি, এটা বিচারের নামে প্রহসন। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্যপত্র লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। এটা প্রত্যাহার না করেন আমাদের আন্দোলন প্রতিদিন আন্দোলন বেগবান হবে। 2 দিন ভার্চুয়াল হলেও সপ্তাহের বাকি 3 দিন রবি থেকে মঙ্গলবার শারীরিক উপস্থিতিতে চলবে আদালত। এ প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। বিগত 2 সরকার হামের টিকা আমদানি করেনি, কিটের সংকটও আছে। তবে এরই মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। 2 কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা 200 বহুতল ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করে নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় ব্যবহার করা হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকার দেশব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনা করেছে। সংসদে বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 19তম কার্যসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3টা 5 মিনিটে শুরু হওয়া কার্যসূচির প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। কৃষকদের কাছে 10টি সেবা। প্রশ্নের উত্তরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি পণ্য সংরক্ষণ নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। কৃষি পণ্যের বহুমুখীকরণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একসময় ধান নির্ভর কৃষি ব্যবস্থা এখন ধীরে ধীরে ফল, সবজি, ডাল, তেল, বীজ, মশলা, ফুল চাষ খাতে সম্প্রসারণ করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। কৃষি পণ্য সংরক্ষণের লক্ষ্যে আধুনিক কোল্ড স্টোরেজ ও গুদাম নির্মাণ করা হচ্ছে। এছাড়া ফল ও সবজি সংরক্ষণের জন্য মিনি কোল্ড স্টোরেজ স্থাপন এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রায় 7000। পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য বিশেষ প্রকল্প গ্রহণ ও মাটির উর্বরতা রক্ষায় ন্যানো সারের প্রয়োগ বৃদ্ধির কথা বলেন প্রধানমন্ত্রী। পতিত জমি আবাদের আওতায় আনা এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ক্রপ জোনিং পদ্ধতি চালু করা হয়েছে। একই সাথে পতিত জমি চিহ্নিত করে সেগুলিকে আবাদের আওতায় আনার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেমন খাল খনন কর্মসূচির মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পতিত জমি কৃষির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, হামে আক্রান্ত হয়ে নিহত শিশুদের জন্য সংসদে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 2 কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে 200টি বিল্ডিং আছে। বর্তমান সরকার কিছুদিন আগে একটি উদ্যোগ গ্রহণ করেছে। এগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হ্যান্ডওভার করার ব্যবস্থা নিয়েছি। শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। যখন এই সমস্যাটি দেখা দেয়, খুব দ্রুততার সাথে
এখানে আমাদেরকে বলতেই হবে মাননীয় স্পিকার, ইউনিসেফ আমাদেরকে হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়েছে, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি এবং প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, অর্থ পাচারের গন্তব্য দেশসমূহের মধ্যে 3টি দেশ চুক্তি প্রদানের বিষয়ে সম্মতি প্রদান করেছে। বাকি 7টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সরকার প্রধান। স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্কাউট নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন। আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও পাটের তৈরি ব্যাগ দেবে সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। আর বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন 30 এপ্রিলের মধ্যে মার্কিন নির্মাতা বোয়িং কোম্পানি থেকে 14টি উড়োজাহাজ কেনার বিষয়ে চূড়ান্ত করবে সরকার। সচিবালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি ও বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানোর লক্ষ্যে বিমান বাংলাদেশের জন্য মার্কিন নির্মাতা বোয়িং থেকে প্রায় 35,000 কোটি টাকা মূল্যের 14টি উড়োজাহাজ ক্রয় নিয়েছিল নানা আলোচনা। অবশেষে বোয়িং থেকে বিমান ক্রয় করতে যাচ্ছে বিএনপি সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বোয়িংয়ের 14টি নতুন বিমান কেনার চুক্তি 30 এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো। আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। আর লিজের ব্যাপারে আমরা খুব ইমিডিয়েটলি হয়তো 2-3 মাসের মধ্যে কিছু লিজ নিয়ে বিমান বহরটাকে বাড়িয়ে প্রফিটেবল করার জন্য আমরা চেষ্টা করছি। জুন মাস থেকে ঢাকা টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর কথা বলেন প্রতিমন্ত্রী। জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে, এই ব্যাপারে সিদ্ধান্তটা গৃহীত হলো এবং আগামী কত স্লট দেওয়া যায় এটাকে চিন্তা করব আমরা, যে প্রফিটেবল হলে আমরা হয়তো সেখানে বাড়াবো আর কি। এদিকে প্রধানমন্ত্রীর সাথে সভা শেষে মুখপাত্র মাহাদি আমিন বলেন, দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও পাটের তৈরি ব্যাগ দিবে সরকার। দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। দ্বিতীয়ত, দেশীয় পণ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিব। মেড ইন বাংলাদেশ স্লোগান বাংলাদেশ থেকে সারা বিশ্বে পৌঁছে দিব। সমতা স্থাপনের জন্য সকল প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য হবে এক ধরনের পোশাক। সকল প্রাইমারি স্কুলের স্টুডেন্টের একই রকমের ড্রেস হবে, মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা, ব্যাগ মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। রাস্তাতে যাওয়ার সময় যে কেউ দেখলেই যেন চেনে যে এই বাচ্চাটি প্রাইমারি স্কুলে পড়ে। প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র এবং পাট ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন হবে। এই সুন্দর উদ্যোগে এগিয়ে আসার জন্য বিল্লাল হোসেন, RTV, ঢাকা। পানি রিটার্ন টিকিট শেষও হয়ে গেছে ভিসার মেয়াদ। মাস্ক হজ গ্রুপের প্রতারণায় সৌদিতে আটকা পড়েছেন নারীসহ 21 জন ওমরা যাত্রী। এমন অভিযোগ করে সরকারের হস্তক্ষেপ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ভুক্তভোগীরা। ব্যবস্থা নেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। আর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, যথাযথ পদক্ষেপ নিতে কাজ শুরু করেছেন তারা। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান খলিলুর রহমান সব দায় চাপালেন টিকিট এজেন্সির উপর। আরও জানাচ্ছেন এর বাদল। গত 24 মার্চ ওমরা করতে সৌদি আরবে যান আবু ইউসুফ সহ 25 জন। ভুক্তভোগীদের অভিযোগ, 5 এপ্রিল রিটার্ন টিকিট দেওয়ার কথা থাকলেও মাস্ক হজ গ্রুপ তা না দেয়ায় দেশে ফিরতে পারেননি কেউ। এর মধ্যে 18 এপ্রিল শেষ হয় ভিসার মেয়াদও। হজ গ্রুপ আমাদেরকে যে রিটার্ন টিকিট কাটছে এটা মিথ্যা, ভুয়া টিকিটের কারণে আমাদেরকে রিটার্ন করতে পারে নাই। ফলে আমরা মানসিকভাবে অত্যন্ত পীড়া পেয়েছি। খুব কষ্টে আছে আমি। আমাকে আপনারা দ্রুত বাংলাদেশি ভাই হিসাবে আমাকে নেওয়ার দ্রুত চেষ্টা করুন ভাই। দেশে ফিরতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন
ভুক্তভোগীরা। আমাদের কোনো খাবারেরও ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই, আমরা খুব কষ্টে আছি। আমরা কিনা খাইতে খাইতেছি, আমরা অনেক কষ্ট আছি, আমরা দেশে যাইতে চাই। বাবা, গত 18 এপ্রিল আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। আমাকে এবং আমার নানুকে উনি 22 তারিখে টিকিট দিয়েছে, বাট আমার ভিসা নাই। টিকিট এজেন্সির উপর দায় চাপান মাস্ক হজ গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। ওনাদের ভাষ্য হলো এটা যুদ্ধ পরিস্থিতির কারণে ওনাদের ডিনার ক্যান্সেল হয়ে গেছে, তাদেরকে 100% টাকা দিয়ে নিয়েছি, তাহলে উচিত ছিল সাথে সাথে 100% রিটার্ন মানে টিকিটগুলো ইস্যু করে দেয়া। এটা তো ঠিক না, আমি তো টাকা দিয়েছি, আমি কেন পেরেশানি নিব, আমার হাজিরা কেন কষ্ট করবে। বিষয়টি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানের নজরে আনলে তিনি বলেন, এই ব্যাপারে কাজ অবশ্যই সরকার করবে। যারা এই প্রতারণা করেছেন যদি সেটা প্রমাণিত হয়, যদি সেটা দোষী হয়, অবশ্যই সেটার ব্যবস্থা নেওয়া হবে। আর মন্ত্রণালয়ে লিখিতভাবে ফাইন আমরা নিশ্চয়ই এটা খতিয়ে দেখব এবং ব্যবস্থা নেওয়া হবে, এটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। ধর্মমন্ত্রী বলেন, আটকে পড়াদের বিষয়ে তিনি অবগত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এরই মধ্যে কাজও শুরু করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক যে সমস্ত ট্রাভেল এজেন্সি এই কাজগুলি করতেছেন, যে এজেন্ট এগুলি করতেছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং যাত্রীরা যাতে সহসা ফিরতে পারে, যা প্রয়োজন ইনশাল্লাহ আমরা তাই করব। তবে এ ধরনের হয়রানির ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ নিবে আশা ভুক্তভোগীদের। আর বাদল, RTV, ঢাকা। এবার ইরান যুদ্ধ প্রসঙ্গ। মার্কিন নৌ অবরোধের প্রতিবাদে হরমুজ প্রণালী থেকে 2টি জাহাজ জব্দ করেছে IRGC। অবরোধ তুলে নেওয়া না হলে কোনো আলোচনা হবে না বলে হুঁশিয়ারি তেহরানের। অন্যদিকে বৈঠকের আগে ইরানকে অস্ত্র পেতে সহায়তাকারী 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুপক্ষকে রাজি করিয়ে বৈঠক বাস্তবায়নের লক্ষ্যে ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। অবশেষে মার্কিন নৌ অবরোধের জবাব দিতে শুরু করেছে তেহরান। হরমুজ প্রণালীতে আসা 2টি কন্টেইনার জাহাজ জব্দ করে ইরানের উপকূলে নিয়ে এসেছে IRGC। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বারবার সতর্ক করার পরেও সাড়া না পেয়ে সমুদ্র আইন অনুযায়ী জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরান। এদিকে সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠকের ঠিক আগ মুহূর্তে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানকে অস্ত্র তৈরির সরঞ্জাম পেতে সহায়তা করার অভিযোগে মোট 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক ক্রোধ কর্মসূচির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হওয়া পর্যন্ত এ যুদ্ধবিরতি চলবে, তবে ইরানি নৌবন্দরে অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিকে বুধবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি তেহরান। তবে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই আলোচনা শুরু হবে। এরই মধ্যে বৈঠক বাস্তবায়নের লক্ষ্যে ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে উভয় পক্ষের স্বার্থ মেনে একটি দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানো নিয়ে আলোচনা হয়েছে। বিন ইয়ামিন, RTV। কুমিল্লা ভিক্টোরিয়ার সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। গ্রেফতারকৃত কুমিল্লা সেনানিবাসের কর্মরত একজন ওয়ারেন্ট অফিসার। কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মুমিনুল হক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দীর্ঘ 10 বছর পর বহুল আলোচিত এ মামলার প্রথম গ্রেফতার এটি। বিষয়টি PBI পরিদর্শক তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন। 2016 সালের 20 মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। জ্বালানি সংকটের তৈরি পোশাক খাতের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে জানিয়ে নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম আমদানি ও উৎপাদনে কর ছাড় চেয়েছে ব্যবসায়ীরা। NBR আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তারা জানান, উচ্চ মূল্যস্ফীতির চাপে খরচ বেড়েছে ব্যবসার। এ অবস্থায় করমুক্ত আয়সীমা বাড়ানো সহ কর্পোরেট কর হার কমানোর দাবি ব্যবসায়ী উদ্যোক্তাদের। আরও জানাচ্ছেন তহিদুর রহমান।
চলতি অর্থবছরে রপ্তানিতে টানা ৮ মাস নেতিবাচক ধারায় দেশ। এর ফলে ধাক্কা লেগেছে তৈরি পোশাক, চামড়া, প্রক্রিয়াজাত কৃষি পণ্য সহ শীর্ষ ৫ খাতেই। এমন বাস্তবতায় এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ক্রয় আদেশ নিয়ে উদ্বেগ জানান রপ্তানিকারকরা। সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে নীতি সহায়তা চান তারা। কাস্টমাররা বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে। আমি গত এক সপ্তাহে প্রায় 4টা বড় বড় কাস্টমারকে শুনলাম যে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, এবং তোমরা তো এই তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে, এবং এগুলি কিন্তু এখন ইন্ডিয়াতে দেওয়া শুরু করেছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে বেড়ে গেছে ব্যবসার খরচ, তাই করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। গ্রিন এনার্জি ওরিয়েন্টেড রেগুলার এক্সপোর্টার ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করছে, অন্যরাও ডেভেলপ করছে। এইখানে আপনারা গ্রিন এনার্জি ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে সোলার প্যানেল, উইন্ড প্যানেল, এগুলোর জন্য যে একটা ব্যাপার আছে, এগুলোতে আপনারা যদি একটু হেল্প করতে পারেন। প্লাস্টিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও প্রাক বাজেট আলোচনায় নীতি সহায়তার দাবি জানান। স্যার একটা সমস্যা আছে না, এটা আমরা এই বাজেটে ঠিক করে দেব। এটা কিন্তু আসলে স্যার আপনি মাইন্ড করেন না, আমরা গত 4 বছর ধরে একই কথা শুনে আসছি, এবং এনবিআর ইজ ভেরি ইন্টারেস্টেড, মানে আমাদের এটা ইউজ করতে কিন্তু কাস্টম গেছে মানে আমি তো বললাম। রপ্তানি বান্ধব বাজেট প্রণয়নের আশ্বাস দিলেও আপাতত কর্পোরেট কর কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। 18 কোটি দেশের লোক যেখানে থাকে, সেখানে যেখানে ধরেন 2-3 কোটি 4 কোটি ব্যবসায়ী আছে, সেখানে 8 লাখেরও কম রেজিস্টার্ড ভ্যাট পেয়ার। এটা অকল্পনীয়, এটা এই জবাব আপনি কাউকে দিতে পারবেন না। এই প্রশ্ন যদি আপনাকে বাংলাদেশের নাগরিকরা করে, এটা আমাদের কালেকটিভ ফেইলিওর, আমাদের এখান থেকে বের হতেই হবে। করদাতাদের হয়রানি কমানোর প্রতিশ্রুতিও দেন তিনি। ঠিক করার আমরা ঠিক করতে করবেন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে 8ম শ্রেণী পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তা অবৈতনিক করা হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষা 5ম শ্রেণী পর্যন্ত, যা অবৈতনিক। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, 4 থেকে 13 বছর বয়সীদের জন্য অবৈতনিক শিক্ষা করার পাশাপাশি পরিকল্পিতভাবে নতুন কারিকুলাম করার কথাও জানান। প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর বিষয়ে তিনি বলেন, বাংলা ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের 3য় ভাষা শেখানোর কাজ শুরু হচ্ছে। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। সরকার এবছর 5 লাখ মেট্রিক টন বোরো ধান কিনবে। 3 মে থেকে 31 আগস্ট পর্যন্ত এই ক্রয় প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে ফুড প্ল্যানিং মনিটরিং কমিটির সভা শেষে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতি কেজি বোরো ধান 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা, আতপ চাল 48 টাকা, গম 36 টাকা দরে ক্রয় করবে খাদ্য মন্ত্রণালয়। এই বছর বোরো ধান 5 লাখ মেট্রিক টন, সিদ্ধ চাল 12 লাখ মেট্রিক টন, আতপ চাল 1 লাখ মেট্রিক টন ও গম 50,000 মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের এখন মজুদ আছে 17-18 লক্ষ মেট্রিক টন। এখন আমরা 5 লাখ টন এই বোরো মৌসুমে প্রকিউর করব, এবং সেটা চাহিদা অনুসারে, সময় অনুসারে, পরিবেশ পরিস্থিতি অনুসারে আমরা সেটা বৃদ্ধি করতে পারবো। সেই ফ্লেক্সিবিলিটি আমাদের আছে। ধানের ক্ষেত্রে মে মাসের 3 তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে। আর চালের ক্ষেত্রে আমরা 15 মে থেকে শুরু করব, এটাও 31 আগস্ট পর্যন্ত চলবে। সার ডিলার নিয়োগ ও নীতিমালা 2025 বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান বক্তারা। মানববন্ধনে দেশের বিভিন্ন স্থান থেকে ডিলার ও খুচরা বিক্রেতারা অংশ নেন। বক্তারা বলেন, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। তারা 2009 সালে নীতিমালা বহাল রাখার দাবি জানান। বিএনপি সরকার গঠনের পর থেকেই এই নীতিমালাকে জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিল চেয়ে আসছে সংগঠনটি। মানববন্ধনে বিএফ এর চেয়ারম্যান ওয়ালিউল রহমান সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে জামায়াত জোটের ১৩ প্রার্থীর ১২ জনের মনোনয়ন প্রাথমিক বাছাই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ সময় এনসিপির প্রার্থী মনিরা শারমিনের সরকারি চাকুরির বিষয়ে তথ্যে অসঙ্গতি থাকায় তার মনোনয়ন সাময়িক স্থগিত রেখে আগামীকাল ১২টায় সাক্ষাৎকার গ্রহণের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে জামায়াত জোটের প্রার্থীদের মনোনয়ন বাছাই করে রিটার্নিং কর্মকর্তা। জোটটি থেকে ১৪ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়ন গ্রহণ করে ইসি। নির্ধারিত সময়ের পরে এনসিপি মনোনীত নুসরাত তাবাসসুমের মনোনয়ন দাখিল করা হলেও সেটা গ্রহণ করা হয়নি। সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে গণমাধ্যমের সকল অংশীজনের সাথে বসে তাদের মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতার শীর্ষক প্রকাশনা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। মোবাইল সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উপর জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে। তিনি আরও বলেন, রাজনীতি ও গণমাধ্যম উভয় ক্ষেত্রে জবাবদিহিতার সংস্কৃতি শক্তিশালী করা জরুরি। বাংলাদেশ সরকার বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা পাবেন। দেশে মেধাবী কিন্তু আর্থিকভাবে সীমাবদ্ধ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা অনেকাংশে কাটিয়ে উঠতে পারবেন। এই ঋণ সুবিধা পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা, ভর্তির প্রমাণপত্র এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিবেচনা করে ব্যাংকগুলো এই ঋণ দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ দেশের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের সুযোগ বাড়াবে। বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের যৌথ উদ্যোগ নিয়েছে সিটি ব্যাংক পিএলসি এবং ওয়াটার আর্ক। রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে 2 বছর মেয়াদী এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এই উদ্যোগের আওতায় পানি ও স্যানিটেশন খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 200 কোটি টাকার অর্থায়ন দেবে সিটি ব্যাংক। পাশাপাশি উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রমও চালানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, যিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এ ধরনের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। রাজধানী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী তৃতীয় জাতীয় যুব সুস্থতা উৎসব। দ্য ফ্লো ফেস্টের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে ঢাকার 10টি বিশ্ববিদ্যালয়ের 500-রও বেশি শিক্ষার্থী অংশ নেয়। মানসিক স্বাস্থ্য সচেতনতা, পড়াশোনার চাপ এবং ব্যক্তিগত সুস্থতার ভারসাম্য নিয়ে দিনব্যাপী বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ইসরাফিল খসরু তরুণদের মানসিক স্বচ্ছতা ও আত্মসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। আত্মরক্ষা, নৃত্য এবং হিলিং আওয়ারের মতো কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করে। দিন শেষে সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার RTV। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এ ম্যাচে চাপের হলেও জয় দিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। অপরদিকে কিউদের লক্ষ্য ও সিরিজটা নিজেদের করে নেয়া। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকালে 11টায়। চট্টগ্রাম থেকে এমরাউল কায়েসের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। ঢাকায় প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সিরিজে সমতা এনেছিল বাংলাদেশ। এবার পালা সিরিজ নিশ্চিতের। তবে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারক হওয়াকে চাপ বলে মনে করছেন বাংলাদেশ দলের বোলিং কোচ শন টেইট। এটি সবসময় চাপের যে শেষ ম্যাচে সিরিজ নিশ্চিত করতে হবে, তবে পরিস্থিতি যেমনই হোক আমরা জয় চাই। বাংলাদেশের জন্য অবশ্য শেষ ম্যাচে অম্লমধুর সমস্যা। কাকে রেখে কাকে খেলাবে সেটি নিয়ে। আগের ম্যাচেই 5 উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক নাহিদ রানা তো আছেনই, অনুশীলনে ফুল রিদমে বোলিং করতে দেখা গেছে আগের 2 ম্যাচে না খেলতে পারা মুস্তাফিজুর রহমানকেও। শেষ ওয়ানডের জন্য স্কোয়াডে ফিরেছেন তানজিম সাকিব। অপরদিকে তাসকিন শরীফুলরা তো আছেনই। তাই শেষ ম্যাচে কাদের খেলানো হবে সে বিষয়ে কোচও ঠিক মতো বলতে পারলেন না। মুস্তাফিজ পুরো ফিট হয়ে গেছে, সে অনুশীলনে স্বাভাবিকভাবেই বোলিং করছে।
তবে এই ম্যাচে খেলবে কিনা আমি শিওর না, এটা সিলেকশন কমিটি ঠিক করবে। So I look forward to spending some time in the 2020 series. এদিকে নিউজিল্যান্ডের জন্য বাংলাদেশ ছাড়াও প্রতিপক্ষ হিসেবে গরম আবহাওয়া তো আছেই। প্রতি ম্যাচেই ভিন্ন চরিত্রের উইকেটে খেলাও চ্যালেঞ্জিং হয়ে এসেছে। শেষ ম্যাচের উইকেটের আচরণ নিয়ে তাই বাড়তি সতর্কতারা। দেখুন, এক এক দিন এক এক রকম উইকেটে খেলা আসলেই কঠিন। এছাড়া বাংলাদেশের পেস বোলিংটাও বেশ ভালো। শেষ ম্যাচে নাহিদ রানার সাথে মুস্তাফিজও অপেক্ষায় আছে, তবে আমরা সিরিজ জিততেই এখানে এসেছি। ভিন্ন পিচে মানিয়ে নেওয়া যেমন অতিথিদের জন্য কঠিন হবে, তেমনি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং মানছেন বোলিং কোচ শন টেইট। শেষ ম্যাচে জয় দিয়ে কেবল সিরিজ নিশ্চিতই নয়, বিশ্বকাপের পথে আরেক ধাপ এগোতে হলে তাই সাইফ, শান্ত, মিরাজদের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। আতিকুল ইসলাম শাকিল, RTV, চট্টগ্রাম। ইংলিশ প্রিমিয়ার লিগে 34তম রাউন্ডে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। বার্নিল ঘরের মাঠে আতিথ্য নেবে সিটিজেন্সরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এ ম্যাচে ইনজুরির কারণে রদ্রি আর ডিয়াসকে মিস করবে সিটিজেন্স একাদশ। দারুণ ছন্দে থাকা ম্যান সিটি নিজেদের শেষ 4 ম্যাচের সবগুলোতে অপরাজিত। সেই সঙ্গে বার্নির বিপক্ষে খেলা 3 ম্যাচের সবটাতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। 32 ম্যাচে 67 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে আছে সিটিজেন্সরা। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।